তো বন্ধুরা, আজকে 2024 সালে রিলিজ পাওয়া মুভি মার্কো সম্পর্কে জানাবো। আর কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি সিনেমায় যাওয়া যাক। সিনেমার শুরুতে ওয়াসিম নামে একজন কেউ মারা গিয়েছে, আর সেখানে অনেক মানুষ উপস্থিত হয়। আর সেখানে আমরা একটি অন্ধ মানুষকে দেখতে পাই, যার নাম ভিক্টর। আর তখনই সেখানে একটি গাড়িতে করে একটি লোক আসে, আর এদিকে ভিক্টর বুঝতে পারে কেউ গাড়িতে করে আসছে। আর যার মৃত্যু হয়েছে, মানে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও কিন্তু তার সঙ্গে ছিল। আর ভিক্টর যেহেতু অন্ধ ছিল, তাই খুনি তাকে ছেড়ে দিয়েছিল। আর একটু আগে যে গাড়িতে করে ব্যক্তিটি আসে, তার নাম হলো রাসেল। সে রাসেলের পায়ের শব্দ আর পারফিউমের গন্ধ শুনে বুঝতে পারে যে আর এই খুনের পেছনে রাসেলেরই হাত রয়েছে। আর এটা থেকে সে খুব ভয় পেয়ে যায় এবং বাইরে এসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে। আর এটাও তাকে বলে আমাদের খুব শীঘ্রই দেখা করতে হবে। আর তখনই রাসেল তার গাড়ির পেছনে করে ভিক্টরকে তুলে নিয়ে একটি জায়গায় যায়। আর সেখানে কিনা চারিদিক থেকে বন্ধ পাওয়ার হাউস ছিল। তখন রাসেল ভিক্টরকে বলে, আমি যে ওয়াসিমকে মেরেছি এতে আমার কোনো দোষ নেই। আর তার ভাইয়ের কথায় আমরা তাকে মেরেছি, আর তোকে আমরা অন্ধ ভেবে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছি, কিন্তু আজকে আর সেই ভুলটা করব না। আর এরপরে ভিক্টরকে তুলে একটি অ্যাসিডের মধ্যে তুলে ফেলে দেওয়া হয়। আর তখনই তার শরীর থেকে সব মাংস আলাদা হয়ে যায়। আর তখনই সেখানে ভিক্টর মারা যায়। আর কেউ একজন ক্যামেরা করে এই সবকিছুই চুপ করে ভিডিও করে নেয়। এরপরে যখন রাসেল বাড়িতে ফেরে, তখন তার বাবা তাকে খুব বকাঝকা করতে থাকে। আর তুই কি করেছিস? তুই জানিস না তুই কাকে মেরেছিস? আর ভিক্টর একজন জর্জের ভাই, এই এলাকার বড় সোনা ব্যবসায়ী। এরপরে আমরা দেখতে পাই এদিকে ভিক্টরের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। তখন সেখানে ডাক্তাররা জানায় এই লাশটিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের জন্য তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসা হয়, আর যার নাম হলো ঈশা। ঈশা সেখানে বলে আমাকে আমার বয়ফ্রেন্ড ফোন করেছিল আর বলে আমার সঙ্গে কি না তার জরুরি কথা রয়েছে। আর এরপরে তার সঙ্গে আর আমার কোনো কথা হয়নি। আসলে ভেক্টরেরা মোট 3 ভাই। ভেক্টর, তার বড় ভাই জর্জ আর মার্কো। আর জর্জ মূলত তার সোনার ব্যবসা সামলাতো, আর মার্কো সামলাতো তার পরিবার। আর পরিবারের কোনো কিছু হলে সেটা মার্কোই সামলাতো। কিন্তু মার্কো এখন ইতালিতে রয়েছে। আর এরপরে ভেক্টরের শেষ কার্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর তখন জর্জ সবাইকে বলে দেয় এই ভেক্টরের মৃত্যুর খবর যেন কখনোই মার্কো না পায়, তাকে দাফন করা হোক, তারপরে তাকে ধীরে সুস্থ বলা যাবে। কিন্তু পিছন দিক থেকে একটি লোক এসে বলে মার্কো ভেক্টরের ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছে। আর মার্কোর নাম শুনে এদিকে বাচ্চারা তার বিষয়ে কথা বলতে শুরু করে। আর কোনো বাচ্চা বলে যে মার্কো একজন হিরো, আবার কোনো বাচ্চা বলে মার্কো একজন ভিলেন, কিন্তু আবার কেউ বলে না সে একজন ডেভিল। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা দেখানো হয়। আর এরপরে আমরা দেখতে পাই জর্জকে ফোন করে কেউ একজন বলে তোর ভাইকে আমরা কিডন্যাপ করে নিয়েছি, তুই যদি তোর ভাইকে ফিরে পেতে চাস তাহলে তাড়াতাড়ি করে টাকা পয়সা সোনাদানা যা আছে সব নিয়ে আয়। আর এটা শোনার পর জর্জ অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন সে ব্যালকনি থেকে নিচে দেখতে পায় যে তার ভাই ভেক্টর নিচে বসে গান শুনছে। আর সেই কিডন্যাপাররা যাকে উঠিয়ে নিয়ে গেছে সে হলো মার্কো। আর এটা দেখে জর্জ শান্ত হয়ে থাকে। আসলে সেই কিডন্যাপারেরা জানে না তারা কাকে উঠিয়ে নিয়ে এসেছে। তারা যাকে উঠে নিয়ে এসেছে সে কতটা ডেঞ্জারাস তা একটু পরে জানতে পারবে। আর তখন সেই লোকটা জর্জের সঙ্গে কথা বলার পর ওই দিকে যায়। আর সে দেখতে পায় রাস্তায় অনেকগুলো লাশ এদিকে ওদিকে পড়ে আছে। আর তখন আমরা মার্কোকে দেখতে পাই। আর এদিকে মার্কো এক এক করে সবাইকে ধলাই করতে শুরু করে। আর তখন সে বলে তোমরা ভুল মানুষকে উঠিয়ে নিয়ে এসেছো। আর তারপরে মার্কো এক এক করে সবাইকে মারতে থাকে। আর কিছুদিন আগে বাইরে একটি ঝামেলা হয়েছিল, আর যেখানে পরিবারের লোকেরা বলেছিল আমাদের যে সম্পত্তি রয়েছে এটাতে মার্কো কোনো ভাগ পাবে না, কেননা মার্কো আমাদের সন্তান নয়, সে তো আমাদের রক্ত নয়। সেই সময় ভেক্টর জর্জকে বলেছিল মার্কো আমাদের রক্ত আর আমার ভাই, সে আমাদের পরিবারের সদস্য আছে এবং থাকবে। আর আমাদের সম্পত্তিতে সবারই সমান অধিকার রয়েছে। আর তারা 3 ভাই একে অপরকে খুবই ভালোবাসতো। আর এরপরে আমাদের সিন বর্তমানে নিয়ে আসা হয়। ভেক্টরের লাশ সামনে রেখে জর্জ মার্কো সম্পর্কে সবকিছু বলতে থাকে। আর বাইরে এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ঠিক সেখানে চলে আসে মার্কো। আর মার্কোকে দেখে সবাই চমকে গেছিল। তারপরে মার্কো সরাসরি মাইকের কাছে যায় আর বলতে থাকে ভেক্টর আমার ভাই ছিল, আর তাকে যে মেরেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, টুকরো টুকরো করে তাকে কেটে ফেলবো, সে পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আর তার মৃত্যু আমার হাতেই রয়েছে। মার্কোর এই কথা শুনে সেখানকার থাকা সবাই অবাক হয়ে যায়। আর তার বড় ভাই জর্জ তাকে বলে এইসব কথা এখানে কেন বলছিস? তাছাড়া ভেক্টর তোর নিজের ভাই নয়, তাহলে তার খুনের বদলা তোকেই কেন নিতে হবে? আর এরপরে মার্কো বলে ভেক্টর আমার ভাই ছিল আর তার খুনের বদলা আমি অবশ্যই নেব। আর এরপরের দিনে জর্জ একটি বড় মিটিং এর আয়োজন করে এবং সেখানে অনেক বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে। আর সেখানে রাসেল ও তার বাবাও চলে আসে, যারা কিনা ভিক্টরকে অ্যাসিড দিয়ে মেরেছিল। আর তখনই রাসেলের বাবা জর্জকে শান্ত হতে বলে, আর এটাও বলে যে চলে গিয়েছে তাকে নিয়ে এত চিন্তা করে লাভ নেই, মানে এখানে এসে সে
সাধু সাজার চেষ্টা করছে। আর সে এটাও বলে আমরা সেই খুনিকে খুঁজছি আর তাকে খুঁজে অবশ্যই শাস্তি দেব। তখন জর্জ বলে তার কোনো প্রয়োজন নেই, আমি আমার ভাইয়ের বদলা আমি নিজেই নেব। আর এরপরে রাসেল ও তার বাবা টনিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এখন থেকে এই ব্যবসার সবকিছুই এরাই সামলাবে আর তারা ভিক্টরের খুনিকে ধরতে সাহায্য করবে। এদিকে সেখানে মার্কো চলে আসে আর এটাও বলে আমার ভাইকে যে মেরেছে তাদেরকে আমি তিলে তিলে খুন করব আর এমনভাবে তাকে মারবো যা দেখে তাদের শরীর থরথর করে কাঁপবে। আর এদিকে পুলিশেরা অনেক চেষ্টা করে ভিক্টরের খুনিকে ধরার জন্য, কিন্তু তারা কোনো কিছুই পায় না। আর এদিকে টনি তাদের লোকজনকে অ্যালার্ট করে দেয় যে মার্কোর কাছ থেকে তারা যেন দূরে থাকে, কারণ সে একজন খুবই চালাক এবং ডেঞ্জারাস একজন ব্যক্তি আর মার্কোকে মারা অতটা সহজ না। আর তাই আমাদের বুঝে শুনে চলতে হবে। আর এরপরে মার্কোর উপর নজর রাখার জন্য টনি তার ছেলে রাসেলকে মার্কোর সঙ্গে পাঠায়, আর যাতে তারা দুজনই সে ভিক্টরের খুনিকে খুঁজতে পারে। কিন্তু মার্কো এটা তো জানে না সে যাকে খুঁজছে সে তার সঙ্গেই আছে। আর এরপরে মার্কো একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে আসে, আর তখন সেই পুলিশ বলে হয়তোবা ওয়াসিমের মার্ডারের সঙ্গে এই ভেক্টরের মার্ডারের কোনো না কোনো সম্পর্ক রয়েছে, কেননা ভেক্টর যেদিন মারা গিয়েছিল সেদিনই সে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। আর যে এই খুনটা করেছে তার অ্যাসিড সম্পর্কে অনেক ধারণা রয়েছে। আর এদিকে রাসেল ওয়াসিমের ভাইকে এসে বেশ ধমকাতে থাকে আর এটা বলে আমরা যে ওয়াসিমকে মেরেছি এটা যেন মার্কো কিছুতে জানতে না পারে, আর সে যদি এই কথা জেনে যায় তাহলে তোর পরিবারকে পুরো মেরে ফেলবো। আর এরপরে মার্কো আর রাসেল সে ওয়াসিমের ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে, আর ওয়াসিমের ভাই সেগুলোই বলে যেগুলো রাসেল শিখিয়ে দিয়েছে। আর তার এই কথাগুলো শুনে মার্কোর কিছুটা সন্দেহ হয়, কিন্তু তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমাদের একটি অডিটোরিয়ামের দৃশ্য দেখানো হয়। সেই অডিটোরিয়ামে একটি ফাইটার ছিল আর যার ওপর দিয়ে কারো কথা বলার সাহস ছিল না, আর সেখানে কিন্তু মার্কো উপস্থিত ছিল এবং সেই ফাইটার মার্কোকে বক্সিং রিংয়ে ডাকে আর এটা বলে আমি এখানকার হিরো আর আমাদের দুইজনের মধ্যে ফাইট হবে আর এখান থেকে শুধুমাত্র একজনই বেরোবে। আর এরপরে মার্কো সেখানে ফাইট করতে শুরু করে আর মার্কো খুব সহজে সে বক্সারকে মেরে থেতলিয়ে দেয়, আর বোঝা যাচ্ছে যে মার্কো কতটা ডেঞ্জারাস। আর এরপরে সে সেখানে তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সেখানে সে কোনো তথ্যই পায় না, যেগুলো পায় সেগুলো মিথ্যা, কেননা গতকাল রাসেল এসে সবাইকে হুমকি দিয়ে গেছে আর যাতে করে কোনো আসল তথ্য বাইরে বেরোতে না পারে। এদিকে টনি ও তার ছেলে রাসেল মার্কো আর জর্জের উপর অনেকভাবে খেপেছিল আর তাদেরকে মারার জন্য তারা সুযোগ খুঁজছিল, কিন্তু টনি সবাইকে বলে এখন তাদেরকে মেরে কোনো লাভ নেই, আগে ওদের সোনার বিজনেসগুলো আমাদের হাতের মুঠোয় আনতে দে, তারপরে ওদের এক এক করে মারতে থাকবো। আর তখন একজন ব্যবসায়ী টনিকে জানায় যে কালকে পোর্টে জর্জ সহ প্রায় 120 কেজি সোনা আসছে। এরপরে টনি সে সোনাগুলো হাতিয়ে নেওয়ার প্ল্যান করে আর সেখান থেকে সে 30 কেজি সোনা কাস্টমকে দিয়ে দিবে আর বাকি 90 কেজি সোনা তার কাছে রাখবে। আর এরপরে তার খাস বন্ধু দেবরাজকে পাঠিয়ে দেয় ওই কাস্টম অফিসারের সঙ্গে কথা বলার জন্য। আর ঠিক এর পরের দিনই তারা 90 কেজি সোনা মেরে দেয়। আর জর্জ যখন শুনতে পায় তার 90 কেজি সোনা মেরে দেওয়া হয়েছে আর তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর এটাও ভাবতে থাকে তার কোনো নিজের লোক এই কাজটি করেছে। আর জর্জ এটাও বলে এই কাজটি যে করুক না কেন সে যদি একবার হাতে আসে তাকে কুচি কুচি করে কেটে ফেলবো। আর এরপরে জর্জ মিটিং শেষ করে গাড়িতে ওঠে আর ঠিক সেখানেই টনির খাস লোক দেবরাজ আসে আর সে তার গাড়িতে উঠে বসে আর তাকে বলে এই মুহূর্তে আপনি যেগুলো ধমকে দিলেন সেগুলো শুনে আমি তো খুব ভয় পেয়ে গেছি, তবে একটা কথা শুনে রাখো এই সবের পেছনে আমি রয়েছি। আর এরপরে দেবরাজ একটা ছুরি বের করে দেবরাজের পেটে ক্রমাগত আক্রমণ করতে থাকে আর তারপরে সেখান থেকে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায়। আর এরপরে জর্জকে একটি হসপিটালে নিয়ে আসা হয়, যদিও অনেক ছুরির আঘাতে তার মরার কথা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে আনার জন্য সে বেঁচে যায়। আর ওই হসপিটালে টনি আর মার্কো দুজনই উপস্থিত ছিল। এরপরে টনি সে হসপিটাল থেকে বের হয়ে একটি গাড়িতে আসে আর সেই গাড়িতে এসে দেবরাজকে ক্রমাগত মারতে থাকে। আর তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না, ডক্টর বলেছে জর্জ নাকি বেঁচে যাবে, আর সে যদি বেঁচে যায় তাহলে তোমার মৃত্যু কনফার্ম। এদিকে আমরা একটা রিপোর্টারকে দেখতে পাই যেখানে তার ক্যামেরা দিয়ে গোপন ভিডিও করত, আর এই ভিডিওগুলোর মাধ্যমে সে অনেক গোপন তথ্য অনেক জায়গায় ফাঁস করে দেয়। আর যখন দেবরাজ জর্জকে মারার জন্য তার গাড়িতে উঠেছিল আর তাকে মেরে সেখান থেকে চলে গিয়েছিল, তা ওই রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়ে যায়। আর এরপরে সেই ভিডিওটি পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, কিন্তু সেই ইন্সপেক্টর ছিল টনির লোক আর ওই অফিসার টনিকে ওই রিপোর্টার সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। আর এরপরে রাসেল ওই রিপোর্টার আর অফিসারকে দুজনকে মেরে ফেলে, কেননা এই খুনের বিষয়ে সে কোনো তথ্যই রাখতে চায় না। কিন্তু ওই সাব ইন্সপেক্টর ওই অফিসারকে সবকিছু দেওয়ার আগে ওই ভিডিওর একটি কপি জর্জের ফ্যামিলি ডক্টরকে পাঠিয়ে দেয়। আর এরপরে সে ভিডিওটি জর্জকে দেখানো হয় এবং জর্জ মার্কোকে এই বিষয়ে সবকিছু খুলে বলে। আর তখন কিন্তু মার্কো রাসেলের সঙ্গে ছিল। এরপরে রাসেলের লোকেরা মার্কোকে মারতে শুরু করে আর ভিক্টরকে মারার সময় যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা মার্কোকে দেখাতে থাকে। আর এরপরে মার্কোকে বেঁধে
জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়। আর সেখানে একটি গর্ত খোঁড়া হয়, আর ওই গর্তর মধ্যে মার্কোকে পুঁতে দেবে। কিন্তু মার্কোর চোখে বিন্দুমাত্র ভয় ছিল না। আর এটা দেখে রাসেল খুব রেগে যায়, আর সঙ্গে সঙ্গে মার্কোর সেক্রেটারির হাত কেটে দেয়। আর এই বিষয়টা দেখে মার্কো আর স্থির থাকতে পারে না, আর সে ওই অবস্থায় তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর তার হাত বন্ধ তো কি হয়েছে, আর মুখ দিয়ে সে এক একটা জান কবজ করতে থাকে। আর এক একটা গুন্ডাকে সে সেই লেভেলে পেটায়, আর তাদেরকে এক এক করে সবাইকে চাকু মারতে থাকে। আর এরপরে যখন সে রাসেলকে মারতে যাবে, আর তখনই বলে, ঈশা আমাদের কবজায় রয়েছে, আর তার পেটে ভিক্টরের বাচ্চা রয়েছে, আর তাকে যদি তুই বাঁচাতে চাস তাহলে আমাকে জিন্দা ছেড়ে দে। আর ভিক্টরের গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে তাকে সে জীবিত ছেড়ে দেয়। আর রাসেলকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে উড়ে গিয়ে দেবরাজকে ধরে, আর তাকে বন্দি করে বলে ঈশা এখন কোথায় রয়েছে। কিন্তু রাসেল তাকে কোনো কিছু বলতে মানা করেছে। তখন মার্কো তাকে বলে, তোর হাতে 1 ঘন্টা সময় রয়েছে, আর এই 1 ঘন্টার মধ্যে যদি ঈশার খবর না দিস তাহলে তুই এখানে ব্লাস্ট হয়ে মারা যাবি। আর এই বলে সে এখান থেকে চলে যায়। আর সে ওই গ্যাস কন্টেনারের ভেতরে বন্দি ছিল, আর সে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে মার্কোকে ফোন করে, আর ঘটে যাওয়া সবকিছু তাকে বলে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই কন্টেনার ফেটে সেখানে দেবরাজ মারা যায়। আর এরপরে মার্কো ঈশার খোঁজে সেই লোকেশনে পৌঁছায়, যেখানে কিনা আগে থেকে অনেক গুন্ডারা ছিল। কিন্তু মার্কো সেই গুন্ডাদের এক এক করে খেলাতে থাকে, আর তারপরে সেই গুন্ডাগুলোকে মেরে সে ছাদের মধ্যে চলে আসে। কিন্তু সেখানে একটি মেয়ে ঈশা সেজে বসেছিল, আর তারা মার্কোকে ফাঁসানোর জন্য এই জালটা ফেলেছিল। আর ঠিক তখন সেখানেই টনি এসে হাজির হয়, আর মার্কোকে বলে, আমি জানি তুই এটা করবি, এই জন্য এই প্ল্যানগুলো তোর জন্য করা হয়েছে, আর তুই আমার সঙ্গে হাত মিলিয়ে নে, না হলে ঈশা ও তার বাচ্চাকে মেরে ফেলবো। আর এরপরে তাদের সঙ্গে হাত মেলানোর জন্য মার্কো একটি ফাঁকা জায়গায় চলে আসে, যেখানে কিনা রাসেল আর ঈশাও ছিল। আর এরপরে মার্কো রাসেলকে একটি গিফট দেয়, মানে একটি সুটকেস দেয়। আর সে যখন এই সুটকেসটি খুলে দেখে তখন সে ভয় পেয়ে যায়, মানে ওই সুটকেসের ভেতরে তার বাবার কাটা হাত ছিল, আর যে হাতটি মার্কো এখনই কেটে নিয়ে এসেছে। এটা দেখে রাসেল খুব রেগে যায়। তখন মার্কো রাসেলকে বলে, ইতিমধ্যে তোর বাবার হাত কেটেছি, তুই তোর বাবাকে বাঁচাবি না আমার সঙ্গে লড়াই করবি। আর তুই এটা কাজ কর, ঈশাকে আমার হাতে তুলে দে, আর তোর বাবার লোকেশন আমার কাছ থেকে জেনে নে। আর এরপরে রাসেল কোনো উপায় না পেয়ে ঈশাকে সেখানে রেখে মার্কোর কাছ থেকে তার বাবার লোকেশন নিয়ে নেয়। আর রাসেল দৌড়ে তার বাবার লোকেশনে চলে যায়, কিন্তু মার্কো এখানে অনেক ফাঁদ পেতে রেখেছিল। আর এরপরে সে তার বাবার মাথার উপরে থেকে সে অ্যাসিডের বোতলটি সরায়, আর তার দিকে তাক করে রাখা বন্দুকটিও সেখান থেকে সরিয়ে নেয়। আর সবকিছু ঠিকঠাকই ছিল, আর তারা মূলত জানালা দিয়ে এখানে ভিতরে ঢুকেছিল। আর তার সঙ্গে থাকা একটি লোক যখন দরজা খোলে তখনই তার বাবা যেখানে বসেছিল সেই চেয়ারটির মধ্যে বমটি অ্যাক্টিভেট হয়ে যায়, আর যার কারণে সেখান থেকে সবাই দৌড়ে পালায়। আর সঙ্গে সঙ্গে বমটি ফেটে তার বাবার সেখানেই মৃত্যু ঘটে। আর এভাবে কিছুদিন চলে যায়। তারপর রাসেল একটি কসাইয়ের কাছে আসে, সেই কসাইয়ের নাম ছিল সাইরাস। আর এখানে সাইরাসও কিন্তু টনির ছেলে। তখন রাসেল এসে সাইরাসকে বলে, আমাদের বাবা টনিকে মেরে ফেলা হয়েছে। আর এরপরে দুই ভাইয়ে তারা প্ল্যান করতে থাকে মার্কো সহ তার ফ্যামিলিকে কিভাবে মেরে ফেলবে। আর এইভাবে বেশ কিছুদিন চলে যায়। আর এদিকে ঈশার পেট ব্যথা করতে শুরু করে, আর মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জর্জ বলে, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই, আর আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, ডক্টর আমাদের বাড়িতেই আসবে। আর কিছুক্ষণের মধ্যে 2 জন ডক্টর সেখানে চলে আসে, আর ঈশার চিকিৎসা শুরু করে দেয়। আর চিকিৎসা করতে করতে হঠাৎ করে তাদের বাড়িতে বিদ্যুৎ চলে যায়। আর এতে জর্জ বুঝতে পারে কিছু একটা ঘাপলা রয়েছে, আর এই জন্য জর্জ যার যার রুমে সবাইকে চলে যেতে বলে। আর সঙ্গে সঙ্গে তাদের উপরে রাসেলের লোকেরা হামলা করে দেয়। আর জর্জ এদিকে তাদের সঙ্গে মারামারি করতে থাকে। আর কিছুক্ষণ যেতে না যেতে সেখানে লাইট চলে আসে, আর তখন রাসেল আর সাইরাসকে দেখানো হয় তারা আন্ধাধুন্ধা তাদের বাড়ির উপরে গুলি চালাতে থাকে। আর গুলি করতে করতে তারা জর্জকে ধরে ফেলে। আর এদিকে উপর তলায় আমরা দেখতে পাই মার্কো গুন্ডাদের সঙ্গে কোপাকপি শুরু করে দিয়েছে, কিন্তু মার্কো সাইরাসের সঙ্গে পেরে ওঠে না। আর এক এক করে সাইরাস সবাইকে মারতে থাকে। আর এদিকে রাসেলও তাদের পরিবারের এক এক করে সবাইকে শেষ করতে থাকে। এতক্ষণ আমরা জানতে পেরেছি যে মার্কো খুব ডেঞ্জারাস, কিন্তু তার থেকেও বেশি সাইরাস আরো ডেঞ্জারাস। আর এরপরে সাইরাস ঈশার কান্না শুনতে পায়, আর তার দিকে চলে যায়। আর সেখানে গিয়ে সে ওই ডাক্তারগুলোকে মেরে ফেলে, আর তার বাচ্চাকে ছেড়ে দিয়ে তাকেও মেরে ফেলে। আর তাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে, শুধুমাত্র জর্জ আর মার্কো জিন্দা রয়েছে। তখন সাইরাস মার্কোকে বলে, তোকে মারা যতটা কঠিন ভেবেছিলাম ততটা তুই কঠিন না। যাই হোক, আমি তোকে অত সহজে মারবো না, তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, যেহেতু তুই আমার বাবাকে মেরে ফেলেছিস। আর তাই তোকেও তোর পরিবারের হারানোর কষ্ট সহ্য করতে হবে, আর এতে করে তুই মরার মতো করেই বেঁচে থাকবি। আর এরপরে তারা মার্কো আর জর্জকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা চলে যাওয়ার পর জর্জ মার্কোকে বলে, মার্কো তুই ওদেরকে ছাড়িস না, ওদেরকে এক এক করে মেরে ফেল। আর তুই তো নিজেই বলিস তুই আমার পরিবারকে খুব ভালোবাসিস, আমরা সবাই মারা গেলে অন্তত তুই বলতে পারবি আমাদের খুনের বদলা তুই নিয়েছিস। আর এরপরে মার্কো
নিজের কাটা যাওয়া অংশ নিজে সেলাই করে আর নিজের স্টাইলে চুল কেটে স্যুট প্যান্ট পরে মুখের মধ্যে বিড়ি ধরায়। আর এরপরে সে খেল খতম করার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর রনির ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে রাসেল সাইরাস আর অনেক গুন্ডা ছিল। এখানেই মার্কোর এন্ট্রি হয়। আসলে আমরা এখানে মার্কোর একটি অসাধারণ এন্ট্রি দেখতে পাই। মার্কো আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসে উড়ে দূরে সবাইকে মারতে থাকে, আর যাকেই পাচ্ছে তাকে এসে কোপাচ্ছে। আর এটাও দেখা যায় সেখানে অনেক লোক থাকা সত্ত্বেও মার্কোকে কেউ থামাতে পারছে না। মার্কো সবাইকে এক এক করে মারতে থাকে। এরপরে মার্কো সেখানে একটি মেশিন গান নিয়ে নেয়, আর সেই মেশিন গান নিয়ে সবাইকে মারতে থাকে। শুধু বাকি রয়ে যায় সাইরাস আর রাসেল। আর এরপর তারা দুজনই একসঙ্গে মার্কোর উপরে অ্যাটাক করে। আর মারামারি করতে করতে এক পর্যায়ে মার্কো রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আর তার বুকের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, আর তার হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আসে। আর এটা দেখে সাইরাস অনেক ভয় পেয়ে যায়। আর তার হাতে ছিল ঈশার বাচ্চা, আর সেই বাচ্চাটিকে এসিডে ফেলার ভয় দেখায়। আসলে সাইরাস সেদিন ঈশাকে মেরে ফেলেছিল, আর তার সঙ্গে করে ঈশার বাচ্চাকে এখানে নিয়ে আসে। আর মার্কো জানতো না যে ঈশার বাচ্চা এখনো জিন্দা রয়েছে। আর এক পর্যায়ে সে একটি ছুরি দিয়ে শরীর থেকে সাইরাসের মাথাটি আলাদা করে দেয়। সেখানে থাকা সবাইকে মেরে মার্কো সে বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে আসে। আর এর সঙ্গে সঙ্গে এই সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মার্কো সিনেমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে, যদি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটা সিনেমার গল্প নিয়ে।